আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা রাইট ফ্রম ভার্বের ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তো অবশেষে ভালো লাগতেছে যে আমরা আজকে দেখতেই পাচ্ছেন যে আমরা রাইট ফ্রম ভার্বসের শেষ পার্টে চলে আসছি, অর্থাৎ লাস্ট পার্ট। যদিও অনেক নিয়ম আরও আজ থেকে যাবে হয়তো, কিন্তু আমার বিশ্বাস যে আপনারা যদি আমার এই রাইট ফ্রম ভার্বসের যে পার্টগুলো আমরা করলাম এর আগে এবং আজকের পার্টটা, এইগুলো যদি আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করেন এবং বই থেকে প্র্যাকটিস করেন, অথবা যদি আমার লেকচারগুলো শুধু মনে রাখেন, তাহলে আমার বিশ্বাস যে আপনার রাইট ফ্রম ভার্বসে আর কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ এর বাইরে সাধারণত প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, এবং আমার ধারণা এই পর্যন্ত আসেও নাই। তো চলুন আমরা আজকে রাইট ফ্রম ভার্বসের শেষ পার্টটা নিয়ে কথা বলি। আজকের পার্টে আমরা রুলস 21 নিয়ে কথা বলবো, অর্থাৎ এর আগ পর্যন্ত যে পার্টগুলো ছিল সেই পার্টগুলোতে আমরা সম্ভবত সর্বশেষ আমরা রুলস 20 পর্যন্ত কথা আলোচনা করেছিলাম। তো রুলস 21 আমরা কি দেখব? আমরা এখানে দেখব কিছু কনজাংশনের ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই পার্টটা। কনজাংশনের ব্যবহার ঠিক না, অর্থাৎ কনজাংশনের ক্ষেত্রে কিছু কনজাংশনের ক্ষেত্রে ভার্বের কন্ডিশন বা ভার্ব কীভাবে হয় আর কি। আমরা কনজাংশনের ব্যবহার তো বলতে পারি না, কারণ আমরা কনজাংশন ব্যবহার করব না, তবে আমরা কনজাংশন দেখবো আছে সেটার উপর বেস করে ভার্ব বসাবো। তো আমরা এক্সাম্পল দিলেই ব্যাপারটা বুঝতে পারবো। আমরা এখানে রুলস 1-এর আমরা এ নাম্বার আলোচনা করি, সেটা হচ্ছে ইফ। সবাই আমরা জানি ইফ অর্থ হচ্ছে যদি, এবং এই ইফ নিয়ে প্রায় প্রশ্ন থাকে। তো আমরা ইফও কিন্তু একটা কনজাংশন। আমরা আজকে যে আলোচনাটা করবো 21 নম্বরে সবটাই হবে মূলত এই কনজাংশন বেস। তাহলে ইফের ক্ষেত্রে আমরা জানি যে ইফ প্রাথমিকভাবে 3টা স্ট্রাকচার ফলো করে। 1 নম্বর স্ট্রাকচার হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এটা হয়, তাহলে আরেকটা যে অংশ থাকে সেটা অংশ হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। সংক্ষেপে লিখলাম, অর্থাৎ একটা অংশ ইফের সাথে যে অংশ থাকবে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে আরেকটা অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। এটা উল্টেও আসতে পারে, অর্থাৎ এরকম হতে পারে যে আগে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলো, পরের অংশটা থাকলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হতে পারে, মানে এটা আগে চলে আসতে পারে, এটা পরে চলে যেতে পারে। তবে একটা কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে ইফের ঠিক পরেরটা অবশ্যই কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাকিটা হবে ফিউচার ইনডিফিনিট। এটা আমরা সবাই জানি। যেমন আমরা ছোট একটা সহজ এক্সাম্পল দিই, আমরা প্রায় বলি যে ইফ হি হেল্পস মি আই শ্যাল বি হ্যাপি। দেখেন এই যে এটা ইফের সাথে যে বাক্যটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি সে আমাকে সাহায্য করে, আই শ্যাল বি হ্যাপি, আমি খুশি হব। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এটা নিয়ে আমি কথা বলতেছি না, আপনারা এটা হয়তো নিয়ে বুঝবেন। এটা আগে পরে হতে পারে আই শ্যাল বি হ্যাপি ইফ হি হেল্পস মি, এটা হতে পারে। তো 2 নম্বরে আমরা দেখি ইফের, সেটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই এটা হবে কি? একটা অংশ যদি এটা হয় তার একটা অংশ হবে সাবজেক্ট প্লাস উড, অথবা আপনি প্রয়োজনে কুড নিতে পারেন, অথবা নিতে পারেন মাইট প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা আগে আসতে পারে, অর্থাৎ এই অংশটা আগে চলে আসতে পারে, এটা পরে চলে যেতে পারে। আমি লিখলাম না। তো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন বলা হলো যদি ইফ ইউ ভিজিটেড দ্য জু, অর্থাৎ এটা আমরা এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে করলাম, ভিজিটেড V2 দিয়ে করলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি তুমি চিড়িয়াখানায় বেড়াতে যেতে বা ভ্রমণ করতে, তাহলে আমরা সাবজেক্ট দিলাম আবার ইউ। এখন আমরা এখান থেকে সাবজেক্ট দিলাম ইউর পরে আমরা উড, কুড, মাইট, যেটা আমাদের অর্থগত মনে হবে সেটা আমরা নিব। আমরা এখান থেকে কুড নিলাম, অর্থাৎ অর্থগত প্রয়োজনে আমরা যেটা খুশি নিতে পারি। ইউ কুড এনজয় আ লট। তাহলে দেখেন এই যে আমরা সাবজেক্ট নিলাম ইউ, তারপরে কুড নিলাম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিলাম V1, এনজয় আ লট, অর্থাৎ তুমি অনেক আনন্দ ভোগ করতে পারতে বা আনন্দ করতে পারতে। তাহলে আমরা কুড নিব সাধারণত করতে পারা, এইরকম অর্থে। আমরা উড নিব হচ্ছে শুধু করতে না, শুধু পারতো, এরকম অর্থে। পারতো বা পারতেন, এরকম অর্থে আমরা উড নিব। আর মাইট নিব আমরা হয়তো পারতো, হয়তো
পারতো, এরকম অর্থে। এইরকম অর্থগুলো যখন আপনারা দেখবেন তখন আপনারা এই তিনটা ব্যবহার করবেন। অর্থাৎ উড নেবেন হচ্ছে শুধু পারতো, যেমন যেত, শুধু পারতো একটা এক্সাম্পল দিলাম আমি। অন্য ভাব আসতে পারে, যেমন আপনার হতে পারে যে সে যেত, সে খেত, সে ঘুমাতো, এরকমই যে যত আছে সব ক্ষেত্রে আপনারা উড নেবেন। আর সে খেতে পারতো, ঘুমাতে পারতো, হ্যাঁ, এরকম অর্থে আপনারা কুড নেবেন। আর আপনারা মাইন্ড নেবেন হয়তো পারতো বা হয়তো যেত, হয়তো খেতে, এই অর্থে। যেমন আমি বাক্যটা কি নিলাম যে তুমি যদি চিড়িয়াখানায় ভ্রমণ করতে, তাহলে তুমি আরও অনেক বেশি আনন্দ করতে পারতে, এই অর্থে নিলাম আমি কুড। আমি যদি উড নিয়ে করতাম তাহলে অর্থটা কী দাঁড়াতো, তুমি অনেক বেশি আনন্দ করতে, এরকম অর্থ হতো, পারতে অর্থ হতো না। তো যেটা প্রয়োজন হবে সেরকম অর্থ নেব আমরা। এই অংশটা আগে আসতে পারে, এটা পরে চলে যেতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে যে এই যে গঠনটা লিখলাম, সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভি1, এটা কিন্তু অ্যাক্টিভের গঠন। এটা কিন্তু অ্যাক্টিভের গঠন। আপনারা এখানে যেমন এই যে টেন্সটা যেমন অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে, অর্থাৎ এখানে যে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখলাম, এই পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু অ্যাক্টিভও হতে পারে আবার প্যাসিভও হতে পারে, তাই না? এই যে এখানে যে লিখে আসছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও কিন্তু অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে। এখানে যে ফিউচার ইনডিফিনিট টেন্স লিখছি, এটাও অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে, প্রয়োজনে অর্থগত প্রয়োজনে এগুলো অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে। ঠিক একইভাবে এইটারও তো এই যে এই অংশটা এখান থেকে শুরু করে যে অংশটা, এটাও তো, এটা অ্যাক্টিভ আছে, এটা তো প্যাসিভ হতে পারে। তো সেক্ষেত্রে এটা যদি প্যাসিভ হয় তাহলে গঠনটা কী দাঁড়াবে, সবই ঠিক থাকবে, শুধু আপনি তখন কি করবেন, এই যে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, তার সাথে একটা বি প্লাস ভি3, এটা প্যাসিভের জন্য। যদি অর্থগত কারণে কখনো প্যাসিভ হয়, অর্থাৎ আপনি সাবজেক্টে কি দিবেন, তারপরে উড নেবেন, কুড নেবেন, মাইট নেবেন, যা প্রয়োজন হয়, এরপর একটা বি দিবেন। কারণ আমরা জানি যে মোডাস ভার্বের সাথে বি দিয়ে তারপর থার্ড ফর্ম দিলে প্যাসিভ ভয়েস হয়। দ্যাট মিনস যদি কখনো প্যাসিভ ভয়েসের অর্থ নেওয়ার প্রয়োজন হয় তখন আপনারা এইভাবে এই মোডাস ভার্বের সাথে বি দিয়ে থার্ড ফর্ম নেবেন, তাইলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। অর্থাৎ টেন্সগুলো যেমন অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে, অর্থাৎ এখানে যেমন এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, ঠিক একইভাবে এই অংশটাও তো অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে, তাই না? তাহলে আমরা এখানে একটা অ্যাক্টিভ এক্সাম্পল দিয়ে বাক্যটা করছি, কখনো কখনো প্যাসিভ এক্সাম্পল মানে প্যাসিভ দিয়ে হতে পারে। আমরা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবে। যেমন যদি বলা হয় যে আই আই মাইট বি অ্যাডমায়ার্ড বাই অল ইফ আই মেড এ গুড রেজাল্ট। আমি এখানে আর ভার্ব দিলাম না, আমি একটা বাক্যই লিখে বোঝাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ দেখেন এখানে আমি কিন্তু বলছি আই মাইট বি অ্যাডমায়ার্ড বাই অল। দেখেন এখানে কিন্তু আমি এই অংশটা কিন্তু আমি, অর্থাৎ এই পার্টটা আমি আগে নিয়ে আসছি, কিন্তু কীভাবে আনছি, প্যাসিভ করে আনছি। অর্থাৎ অর্থটা এরকম যে আমি সবার দ্বারাই আমার প্রশংসা করা হতে পারতো, বা আই মাইট বি অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, কিন্তু আমি বি দিয়ে কিন্তু দেখেন বি প্লাস থার্ড ফর্ম দিয়ে কিন্তু প্যাসিভ অর্থ নিচ্ছি। অর্থাৎ সবার দ্বারাই আমি প্রশংসিত হতাম যদি আই মেড আ গুড রেজাল্ট, আমি একটা ভালো ফলাফল করতাম। তাহলে বা অর্থ দাঁড়ালো এরকম, যদি আমি একটা ভালো ফলাফল করতাম তাহলে সবার দ্বারাই আমি প্রশংসিত হতাম। অর্থাৎ এইভাবেও মানে প্যাসিভের গঠন নিয়েও কিন্তু আনসারটা করা যাবে বা বিভিন্ন সময় ভার বসতে পারে। সো এটা মাথায় রাখতে হবে। আমরা আছি 3 নম্বরে, ইফের 3 নম্বর হচ্ছে আমরা দেখি যে ইফের সাথে যেটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের বাকি অংশটা কী হবে, আরেকটা অংশ কী হবে, এটা আগের মতোই সাবজেক্টের পরে আপনারা উড দিবেন অথবা কুড দিবেন অথবা মাইট দিবেন, তার সাথে আপনারা একটা হ্যাভ দিবেন, হ্যাভের পরে ভি3, এটা অ্যাক্টিভের জন্য। আর যদি প্যাসিভ নিতে চান তাহলে কী করবেন, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস হ্যাভ বিন প্লাস ভি3, এটা প্যাসিভ। অর্থাৎ এই হ্যাভের সাথে একটা বিন দিয়ে দিলেই প্যাসিভ অর্থ হয়ে যাবে। আর এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রেও কিন্তু যে পাস্ট পারফেক্ট যে বললাম আমরা, পাস্ট পারফেক্টেরও কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ আছে। পাস্ট পারফেক্টের অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা কি জানি, পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ হচ্ছে হ্যাড প্লাস ভি3, মেন ভার্বটা আর কি। আর পাস্ট পারফেক্টের প্যাসিভ ভার্বটা কি, হ্যাড বিন প্লাস ভি3। তাহলে যেটা যখন প্রয়োজন হয় নেবেন। আমরা যে টেন্সটা আমরা লিখলাম, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স নামটা লিখলাম, কিন্তু আপনারা যদি যখন অ্যাক্টিভ হবে তখন অ্যাক্টিভের গঠনে যাবেন, যখন প্যাসিভ হবে তখন প্যাসিভের গঠনে যাবেন। আমরা এক্সাম্পল দিই, যেমন দেখেন বলা হচ্ছে, এবং একটু মনে রাখা ভালো যে এই 2 আর এই 3-এর মধ্যে আসলে অর্থগত পার্থক্য খুব একটা হয় না, খুবই কম হয়। আমি বলবো যে আপনারা অর্থগত পার্থক্য যদি না থাকে রাইট ফ্রম ভার্বসের ব্যাপারটা চিন্তা করেন। এখানে যদি আমি বলি যে ইফ শি
কাম টু মি, অর্থাৎ যদি সে আমার কাছে আসতো তাহলে বলতে পারি যে আই উড, উডের পরে হ্যাভ নিলাম, আই উড হ্যাভ হেল্পড হার। দেখেন, খেয়াল করেন, এই যে সি এর পরে হ্যাড কাম, এটা কিন্তু পাস্ট পারফেক্টের এই যে এটা এই গঠন হয়েছে, অর্থাৎ অ্যাক্টিভে গঠন হয়েছে। যদি সে আমার কাছে আসতো, অ্যাক্টিভ সেন্টেন্স, তো এই গঠন নিচ্ছি, সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি3 নিচ্ছি। আমি তাকে সাহায্য করতাম, দেখেন আমি সাবজেক্ট নিলাম, এই যে সাবজেক্ট, তারপরে উড নিলাম, এই উড, তারপরে হ্যাভ নিলাম, এই হ্যাভ, তারপরে আমি ভি3 নিচ্ছি, এই ভি3। এটা কিন্তু আমি অ্যাক্টিভে করছি, অর্থাৎ অ্যাক্টিভে গঠনে করছি, কারণ আমি তাকে সাহায্য করতাম, অ্যাক্টিভে গঠন করছি। যদি কখনো অর্থগত কারণে প্যাসিভে গঠনের প্রয়োজন হয় তাহলে সেটা নেবেন। তাহলে এই ছিল আমাদের ইফের 3টা রুলস। এখন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একইভাবে এই যে আমরা যে ব্যবহারগুলো করলাম, খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার এটা অনেক সময় পরীক্ষা আসে। এটা হচ্ছে যে ইফ অর্থ কি? ইফ অর্থ হচ্ছে যদি, তাই না? তাহলে এই যদি অর্থটা অনেক সময় দেখা যায় যে আপনারা দেখবেন প্রায় সময় ইফ না থেকেও, ইফ বাক্যে না থেকেও যদি অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ এতক্ষণ যে কথাগুলো লিখলাম সব ক্ষেত্রে তো ইফের অর্থটা যদি ছিল, যেমন এই যে ইফ ইউ ভিজিটেড দ্য জু, যদি, এখানেও বলা হয়েছিল যদি, এখানেও বলা হলো যদি, অর্থাৎ সবসময় আমরা 3টা এক্সাম্পলে দিয়ে আসছি যদি অর্থে। কিন্তু কখনো দেখা যাবে যে ইফ বাক্যে নাই কিন্তু তারপরেও যদি অর্থ প্রকাশ করতেছে, তো সেক্ষেত্রে আমরা একই নিউজে করব। কেমন দেখেন, আমরা যদি বলি হ্যাড আই বিন আ কিং, এই এক্সাম্পলটাই পরীক্ষায় সাধারণত দেয়, হ্যাড আই বিন আ কিং আই ড্যাশ দ্য পোর। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে আপনাকে ভার্ব বসাতে বলছে হেল্প। এখন তো আপনি এখান থেকে ইফ খুঁজে পাবেন না বাক্যে, কোথাও কি ইফ আছে? নাই। কিন্তু কি বলছে দেখেন, বলতেছে হ্যাড আই বিন আ কিং, যদি আমি একজন রাজা হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে দেখেন এখানে কিন্তু বাকি কোনো ইফ নাই, তারপরেও কিন্তু ইফের মধ্যে এখানে বলছিলাম ইফ না থেকেও অনেক সময় যদি অর্থ প্রকাশ করতে পারে। এই দেখেন এই বাক্যটা, এই যে হ্যাড আই বিন আ কিং, এই বাক্যটা যদি অর্থ প্রকাশ করতেছে, যে যদি আমি রাজা হতাম, কিন্তু বাকি ইফ নাই। তো এটা কখন বুঝবেন? যখন দেখবেন যে শুরুতেই যেরকম হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে মাস্ট, অর্থাৎ ইফ ছাড়া, ইফ না দিয়ে যদি কোনো বাক্যে যদি অর্থ প্রকাশ করতে চায় তাহলে শুরুতে অবশ্যই হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করবে। তাহলে এখন আপনারা বলেন যে এই যে অংশটা, অর্থাৎ এই যে হ্যাড আই বিন আ কিং, এই অংশটা আমাদের কোনটার মধ্যে পড়ছে? অর্থাৎ আমাদের ইফের সাথে যে অংশটা, যেমন এখানে আমরা বলছিলাম 1 নম্বর নিয়মে ইফের সাথে প্রেজেন্ট ডিফিনিট ছিল, তাহলে এটা কি প্রেজেন্ট ডিফিনিট? এই হ্যাড আই বিন আ কিং কি প্রেজেন্ট ডিফিনিট? কিংবা আমরা 2 নম্বরে বলছিলাম যে ইফের সাথে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট? হ্যাড আই বিন আ কিং। কিংবা আমরা 3 নম্বরে বলছিলাম ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট? হ্যাড আই বিন আ কিং। কোনটার মধ্যে পড়ে? এই 3টার মধ্যে, প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট, কোনটার মধ্যে পড়ে? আমরা দেখতে পাচ্ছি যে হ্যাডের সাথে দেখেন বিন একটা ভার্ব থার্ড ফর্ম, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাডের সাথে ভার্ব থার্ড ফর্ম থাকে একমাত্র এই পাস্ট পারফেক্ট। এই যেমন দেখেন এই যে হ্যাড প্লাস ভি3, শুধু এখানে হ্যাডটা সাবজেক্ট, এখানে হওয়ার কথা ছিল হ্যাডটা, এখানে না হয়ে এটার আগে নিয়ে চলে গেছে, অর্থাৎ সাবজেক্টের আগে চলে গেছে। এটা অনেকটা মানে সেমি কোশ্চেনের মতো একটা অর্থ হয়, অথবা ইফের মতো একটা অর্থ হয়। অর্থাৎ এইখানে হ্যাডের কথা ছিল আই হ্যাড বিন, কিন্তু এই হ্যাডটা সামনে হয়ে গেছে, কারণ ওই যে ইফ যেহেতু নাই বাক্যে, ইফের যে অর্থটা ছিল যদি, সেই অর্থটা তো এখন প্রকাশ করতে হবে। তো সেক্ষেত্রে আমার এই হ্যাডটা যদি আগে না আসে তাহলে সাধারণত অর্থ প্রকাশ করবে না। তো এই ক্ষেত্রে দেখেন আমরা ধরতে পারলাম যে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। দ্যাট মিনস আমাকে পরবর্তী অংশটা করতে হবে এই 3 নম্বর রুলস অনুযায়ী, এই অনুযায়ী। এখন যদি অ্যাক্টিভে হয় তাহলে এটা নিব, প্যাসিভ হলে এটা নিব, কিন্তু আমি এখন দেখতেছি যে আমার বাক্যটা অ্যাক্টিভে আছে, কারণ আমার এই যে সাবজেক্ট আই, আর আমি যে ভাবটা বসাবো এখানে হেল্প, আই সাবজেক্ট এবং হেল্প ভার্বের মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যাক্টিভের, কারণ আমি গরিব দিকে সাহায্য করতে পারি বা করতাম। তাহলে অর্থ কী হবে? যদি আমি রাজা হতাম তাহলে আমি এখানে দিতাম কুড দিলাম, অর্থাৎ এই যে আমি সাবজেক্টের পরে কুড নিলাম, পারতাম অর্থে কুড নিলাম, কুডের পরে আমি হ্যাভ দিব, আই কুড হ্যাভ, এই যে সেই হ্যাভ, আই কুড হ্যাভ, এরপরে হেল্প ভাবে থার্ড ফর্ম, আই কুড হ্যাভ হেল্পড। তাহলে আরেকটা এক্সাম্পল আমরা দিই, যেমন ধরা যাক এরকম হলো যে হ্যাড আই এ গুড ফ্রেন্ড, হ্যাড আই এ গুড ফ্রেন্ড, তারপরে একটা কমা দিয়ে বললো যে আই ড্যাশ হ্যাপি। এখন এখানে ভার্ব বসাতে বললো আপনাকে যে বি বসান, বা ভার্ব দিয়ে দিল বি। এখন দেখেন খেয়াল করুন, এখন যে হ্যাড দেওয়া আছে আগে, এখন এই বাক্যটা এই যে হ্যাড আই আ গুড ফ্রেন্ড, এটা এখন কোন টেন্সে আছে?
এটা কি ওই আগের মতো ওই যে 1 নাম্বার নিয়ম অনুযায়ী প্রেজেন্ট ইনফিনিট ইফের সাথে, যেটা প্রেজেন্ট ইনফিনিট, কিংবা 2 নাম্বার নিয়ম অনুযায়ী এটা কি পাস্ট ইনফিনিট ইফের সাথে, অথবা ফিউচার 3 নাম্বার নিয়ম অনুযায়ী এটা কি পাস্ট পারফেক্ট কিনা। তা আমরা এখন গঠন দেখি। এই যে হ্যাড, এই হ্যাডের সাথে এই বাক্যে আর কোনো ভি3 নাই, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে ভি3 থাকলে সেটা, বা হ্যাডের সাথে ভি3 থাকলে সেটাকে আমরা পারফেক্ট বলি, অর্থাৎ পাস্ট পারফেক্ট বলি। কিন্তু এখানে হ্যাডই মেন ভার্ব, অর্থাৎ এই হ্যাডটাই হচ্ছে ভি2, বা আমরা বলতে পারি এটাই ভি2, অর্থাৎ এই হ্যাডটা সাবজেক্টের পরে এখানে হওয়ার কথা ছিল, আই হ্যাড আ গুড ফ্রেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে ওই ইফ না থাকার কারণে এটা আগে চলে গেছে। কারণ একটু বলে আসছি যে ইফ না থাকলে এই হ্যাভ হ্যাজগুলো আগে চলে আসবে। দ্যাট মিনস এই হ্যাডটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং এটাই মেন ভার্ব, এবং এক্ষেত্রে অন্য কোনো ভার্বও নাই। হ্যাডের সাথে যেমন এখানে যেমন বিন ভি3 ছিল, কিন্তু এখানে কিন্তু এরকম কোনো ভি3 নাই। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এই বাক্যটা, কারণ সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর এইখানে যে হ্যাডটা ছিল এটা কিন্তু ভি2 না, এই হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব। এই যে হ্যাড প্লাস ভি3, কারণ এখানে মেন ভার্ব হচ্ছে এই বিন হচ্ছে এখানে মেন ভার্ব, কিন্তু এইখানে এই হ্যাডটাই মেন ভার্ব, এই হ্যাডটাই এখানে মেন ভার্ব। আগের এক্সাম্পলের মধ্যে এই হ্যাডটা ছিল বি ভার্ব, কারণ পাস্ট পারফেক্ট করার জন্য পাস্ট পারফেক্টে ভার্বে থার্ড ফর্মের আগে একটা বি ভার্ব লাগে, এই যে থার্ড ফর্মের আগে একটা বি ভার্ব লাগে হ্যাড। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে এই যখন এই হ্যাড ভি2 হয়ে গেল তখন কিন্তু এটাই মেন ভার্ব, অর্থাৎ এখানে আর কোনো ভার্বই নাই, তারপরে হ্যাডই মেন ভার্ব, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি কোন এই ভার্বটা আমি কোন গঠনে বসাবো? 2 নাম্বার নিয়ম অনুযায়ী। এই যে এখানে বলছিলাম যে ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে বাকি অংশটা এই গঠনে হবে। তাহলে আমি কি লিখবো? সাবজেক্টের পরে লিখবো আই উড বি থাকবে, কারণ উডের পরে বা কুড মাইট উড এগুলোর পরে সাধারণত বি চেঞ্জ হয় না, বি থাকে। তাহলে আই উড বি হ্যাপি। তাহলে অর্থ দাঁড়ালো যে যদি আমার একটা ভালো বন্ধু থাকতো তাহলে আমি খুশি হতাম। অর্থাৎ এগুলা সাধারণত আপনার ইফ না দিয়েও ইফের মতো অর্থ বহন করতে পারে। তো আমরা চলে যাব আমাদের আজকের লাস্ট পার্ট 21 নম্বর রুলসের। আমরা এ নাম্বার নিয়ে কথা বলতেছিলাম, অর্থাৎ ইফের ব্যবহারটা কথা বললাম। আরেকটু ব্যাপার এখানে বলে রাখি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইফের ব্যবহার একটু ব্যতিক্রম ব্যবহারও আছে। যেমন ইফ অনেক সময় হয় কি যে একেবারে প্যারালাল অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ একদম সিম্পল অর্থে ব্যবহৃত হয়, কোনো কন্ডিশন মানে না। অর্থাৎ ইফ অনেক সময় কোনো শর্ত বা আগে যে 3টা শর্ত আমরা বলে আসছি ওই 3টা শর্ত অনেক সময় মানবে না বা মানে না, কিছু এরকম ক্ষেত্র আছে। যেমন দেখেন, এগুলো আপনারা দেখলেই বুঝবেন এগুলো আসলে ওই ইফের 3টা নিয়মের বাইরে পড়বে। যেমন আমরা বলি যে এরকম বলি, স্পিক দ্য ট্রুথ ইফ ইউ ড্যাশ টু গেট ফ্রি, ইফ ইউ ড্যাশ টু গেট ফ্রি। এখন এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে ওয়ান্ট ভাবটা বসান। এখন খেয়াল করেন, এখানে বলতেছে স্পিক দ্য ট্রুথ, অর্থ কি? অর্থ হচ্ছে সত্য বলো, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। বলা হচ্ছে সত্য বলো যদি তুমি মুক্তি পেতে চাও, মানে ফ্রি মানে টু গেট ফ্রি, তুমি যদি মুক্ত হতে চাও। তাহলে এখন দেখেন এইগুলো প্যারালাল অর্থ, এগুলোর ক্ষেত্রে আপনাকে ইফের আগের নিয়ম ফলো করতে হবে না। আপনি এটা যে টেন্সে আছে বা যে মানে কি বলা যায়, স্পিক দ্য ট্রুথ ইন প্রেজেন্ট টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে আপনি এটাও প্রেজেন্ট করে দেবেন। ইউ এর পরে ওয়ান্টই রাখবেন, অর্থাৎ আনসার হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট ফ্রি। এগুলো একদম প্যারালাল অর্থ, এগুলোর ক্ষেত্রে এই ধরনের শর্তের সাথে আপনারা ওই আগের 3টে শর্ত মিলাইয়েন না। আবার অনেক সময় এরকম হয়, যেমন আর কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, যেমন বলা হয় যে আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ড্যাশ টু মি। এখন খেয়াল করেন, এটাও ওইরকমই প্যারালাল অর্থ। আমি বলতেছে আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমার কাছে আসো। আমি কাম ভার্ব দিলাম, কাম বসাতে হবে। এখন খেয়াল করেন এখানে কিন্তু এই যে ক্যান হেল্প, এটা কিন্তু আগের কোনো কন্ডিশনে পড়তেছে না, কারণ আমরা এখানে বলছিলাম যে প্রেজেন্ট থাকলে এটা ফিউচার হবে। আমি এখানে লিখতে পারতাম আই উইল হেল্প বা আই শ্যাল হেল্প, তখন আমরা আগের নিয়মে চলে যেতাম। কিন্তু এখন কিন্তু অর্থগত কারণে প্যারালাল, অর্থাৎ এগুলো আসলে অত রুলস চিন্তা করতে হয় না। ওই 3টা রুলস যে আগে বলে আসছি ওই 3টা রুলস ওই ক্ষেত্রেই মনে রাখতে হবে। কিন্তু যখন একদম প্যারালাল অর্থ হবে, সমান্তরাল অর্থ হবে এবং খুব ইজি অর্থ দাঁড়াবে, তখন আর ইফের অত কন্ডিশন মানে না। এই জন্য লিখছি আমি যে কিছু কিছু ক্ষেত্রে ইফ কোনো শর্ত মানে না। যেমন এই যে এই ধরনের বাক্যে তো কোনো শর্ত মানবি না, এগুলো তো একদম প্যারালাল অর্থ, এবং এই ক্ষেত্রে আপনারা সরাসরি ভার্বটা মানে অর্থটা যেরকম মানে মিন করবে সেরকমই বসাই দেবেন। এখানে কি বলছে? আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি ইফ ইউ কাম টু মি, যদি তুমি আমার কাছে আসো। তাহলে আনসার হবে কাম।
অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আমাদের এই ধরনের একদম সহজ সহজ বাক্যের ক্ষেত্রে যেগুলো সবই আমরা মোটামুটি বুঝি বা জানি, এগুলোর ক্ষেত্রে আর রুলসটা মানতে হবে না। তবে আগে যে 3টা নিয়ম বলে আসলাম, এই যে এই 3টা নিয়ম, যে 1, 2, 3, এইগুলোর ক্ষেত্রে আমরা কন্ডিশনগুলো মানবো, যে একটা পার্টিটা হলে আরেকটা পার্টিটা হবে, এরকম। তো এই ছিল আমাদের ইফের ব্যবহার। আমরা এখন চলে যাব পরবর্তী আমাদের আজকের রুলস নাম্বার 21 নিয়ে কথা বলতেছি। 21-এর এ নিয়ে কথা বলছি এতক্ষণ, ইফের ব্যবহার। এখন আমরা চলে যাব রুলস 21-এর বিতে। খেয়াল করতে হবে যে আরেকটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি প্রোভাইডেড। প্রোভাইডেড বা অনেক সময় আসে প্রোভাইডেড দ্যাট, এরকম হয়, অর্থাৎ প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট। তাহলে এই প্রোভাইডেড আর প্রোভাইডেড দ্যাট, এইটার অর্থ হলে, এটা অর্থ কি? অনলি ইফ। এটার বাংলা অর্থ হচ্ছে, বাংলা অর্থ সাধারণত এরকম হয় যে অনলি ইফ, অর্থাৎ শুধুমাত্র যদি, এরকম অর্থ হয়। দেখেন আগে কিন্তু আমরা ইফের ব্যবহারটা করে আসছিলাম। তাহলে এই প্রোভাইডেড আর প্রোভাইডেড দ্যাটের অর্থ কি? শুধুমাত্র যদি, এরকম একটা অর্থ মিন করে। আমরা আসলে একটা বাক্য দেখলেই বুঝতে পারবো। তাহলে এটার রুলসটা কি? অর্থাৎ আগে তো আগেও কিন্তু ইফের অর্থ কিন্তু যদি ছিল, আর প্রোভাইডেড মানে হচ্ছে শুধুমাত্র যদি। অনেক সময় এই প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাটের জায়গায় অনেক সময় শুধু প্রোভাইডও থাকে, প্রোভাইড এরকমও থাকতে পারে। আবার কখনো কখনো প্রোভাইডিংও থাকে। আমি ওই দুটোও লিখে দিলাম। অনেক সময় প্রোভাইডও থাকে আর অনেক সময় প্রোভাইডিংও থাকে, এই দুটো থাকতে পারে, তবে কম থাকে, বাট থাকতে পারে। এবং মনে রাখতে হবে এটা হচ্ছে কনজাংশন, অর্থাৎ আমরা যে এই যে আজকে প্রথমেই বলে আসছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে লিখছিলাম কিছু কনজাংশনের ক্ষেত্রে ভার্ব কীভাবে হয় সেটা। তো ইফেটা কনজাংশন ছিল। তাহলে এখন আমরা যে বি নাম্বারে চলে গেলাম, সেই বি নাম্বারেও কিন্তু এই যে প্রোভাইড লিখলাম, এই প্রোভাইডেড লিখলাম, এটাও কিন্তু কনজাংশন হবে। অনেকে মনে করতে পারে প্রোভাইড মানে তো সরবরাহ করা বা দেওয়া। আমাদের এখানে এটা দেওয়া অর্থ হবে না, এটা অর্থ হবে শুধুমাত্র যদি, এই অর্থটা মিন করবে। এই রুলসে, অর্থাৎ আমাদের অ্যাড ফর্ম ভার্বসের রুলসে প্রোভাইড যখন কনজাংশন হবে, কারণ প্রোভাইড তো ভার্ব হতে পারে সেটা আমরা জানি, কিন্তু প্রোভাইড যখন কনজাংশন হবে তখন তার অর্থ হবে শুধুমাত্র যদি। আমরা এক্সাম্পল দিলেই বুঝবো। যেমন বলা হচ্ছে, তার আগে বলে রাখি মানে ভার্বের রুলসটা কি, সেটা হচ্ছে ধরেন এখানে প্রোভাইড আছে বা প্রোভাইডেড দ্যাট আছে। তো প্রোভাইডেড দ্যাটের আগে তাকাবেন, এইখানের বাক্যটা যদি, এই আগের বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আপনি পরের বাক্যটাকেও পাস্ট ইনডিফিনিটি করবেন, পাস্ট ইনডিফিনিট টেন্সি করবেন। অর্থাৎ প্রোভাইডেড শব্দটার আগে যদি আপনি দেখেন যে দুইটা বাক্য থাকবে, অবশ্যই এখানে মাঝখানে প্রোভাইডেড থাকবে। আগের বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আপনি পরের বাক্যটা কী করবেন? পাস্ট ইনডিফিনিটি করবেন। আবার যদি এরকম হয় আগের বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আপনিও পরের বাক্যটা করবেন প্রেজেন্ট ইনডিফিনিট। আমি সংক্ষেপে লিখতেছি এগুলো কারণ খুব সহজ এগুলো। অর্থাৎ ব্যাপারটা প্যারালাল, পাস্ট ইনডিফিনিট তো পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট তো প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি পিছন থেকে আসি, পরেরটা দেওয়া মানে করা আছে, আগেরটা করতে বলছে, তখন পরেরটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে আগেরটাও পাস্ট ইনডিফিনিট, পরেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আগেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট। শুধু একটা জায়গায় ব্যতিক্রম ঘটে, সেটা হলো যদি কখনো দেখা যায় যে আগেরটা ফিউচার ইনডিফিনিট আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী যে পার্টটা থাকবে প্রোভাইডেড মাঝখানে থাকবে, তারপরে যে পার্টটা থাকবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমি আবার বলি, এই জায়গাটা ব্যতিক্রম। প্রোভাইডেডের আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট, প্রোভাইডেডের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু প্রোভাইডেডের আগে যদি কখনো ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর অর্থ হবে শুধুমাত্র যদি। আমরা এক্সাম্পল দিই তাহলে বুঝবো। যেমন বলা হচ্ছে, I can provide you some loan, provided that you dash it in time. এখন আপনাকে এখানে ভার্ব বসাতে বলছে। ফর এক্সাম্পল রিটার্ন, এই ভার্বটা বসাতে হবে। এখন খেয়াল করেন, এই যে প্রোভাইডেড দ্যাট আছে, আগে কি আছে, আগের বাক্যটা কি আছে, যে বলছিলাম প্রোভাইডের আগে দেখেন আগের বাক্যটা কি আছে, ক্যান প্রোভাইড, আমি তোমাকে দিতে পারি বা সরবরাহ করতে পারি কিছু লোন, আমি তোমাকে দিতে পারি শুধুমাত্র যদি তুমি এটা সময় মতো রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া। তাহলে আগের বাক্যটা আছে কি, আগের বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট।
খেয়াল করেন এই যে ক্যান রিটার্ন প্রেজেন্ট, ক্যান প্রোভাইড প্রেজেন্ট ইনফিনিট, ক্যান প্লাস V1 প্রেজেন্ট ইনফিনিট। তাহলে পরেরটা আমি কী করবো, প্রেজেন্ট ইনফিনিটি করবো। অর্থগতভাবে আমি নিব কি, আমি বলতে পারি ইউ ক্যান রিটার্ন, অর্থাৎ যদি তুমি এটা মানে এটা প্রোভাইডেড দ্যাট, শুধুমাত্র তখনই বা শুধুমাত্র যদি তুমি সময় মতো এটা ফিরিয়ে দিতে পারো। তাহলে এটা পাস্ট ইনফিনিট ছিল, এই ক্যান রিটার্ন পাস্ট প্রেজেন্ট ইনফিনিট ছিল, এই জন্য আমি পরবর্তী প্রোভাইডেড দ্যাটের পরে যে ভাবটা নিচ্ছি সেটাও আমি দেখেন ক্যান রিটার্নই করছি, অর্থাৎ প্রেজেন্টই করছি, প্রেজেন্ট ইনফিনিট করছি। আপনি ক্যান না দিলেও হবে, আপনি শুধু ইউ রিটার্ন ইন টাইম দিলেও আনসার হবে, বাট অর্থ সুন্দর করার জন্য আমি ক্যান দিয়েও করতে পারি। আরেকটা এক্সাম্পল দিই আমরা পাস্ট দিয়ে, যেমন বলা হলো যে আই হেল্পড হার প্রোভাইডিং শি ড্যাশ টু মি। সহজ বাক্যগুলো দিয়ে বোঝাচ্ছি কারণ আমার সময় বেঁচে যাবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে দেখেন প্রোভাইডিং আছে, আমরা বলছিলাম যে প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, আবার প্রোভাইডিংও থাকতে পারে, আবার শুধু প্রোভাইডও দিতে পারে। তাহলে আগের বাক্যটা খেয়াল করেন, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের কথা কি ছিল, আগেরটা পাস্ট ইনডিফিনিট, তো পরেরটাও কি পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে যদি ভার্ব হয় কাম ভার্ব যদি বসাতে বলে কি লিখবো, কেম। আই হেল্পড হার, আমি তাকে সাহায্য করতাম শুধুমাত্র যদি সে আমার কাছে আসতো, কেম ভার্বের পাস্ট ফর্ম V2। আরেকটা এক্সাম্পল দিব আমরা ফিউচার দিয়ে, যেমন দেখেন ফিউচার যদি এরকম বলা হয় যে ইউ উইল গো দেয়ার প্রোভাইড আই ড্যাশ ইউ। এখন খেয়াল করেন এই প্রোভাইডার দেখেন, এখানে থাকতে পারতো প্রোভাইডিং, হতে পারতো প্রোভাইডেড দ্যাট, হ্যাঁ হতে পারতো শুধু প্রোভাইডেড, বাট এখন প্রোভাইড হতে পারে, যে কোনো কিছু হতে পারে। দেখেন এবার আগের বাক্যটা কি আছে, ইউ উইল গো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। খেয়াল করেন আমরা বলছিলাম যে আগেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে পরেরটা কি করবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবো। তাহলে আমরা এখানে যে বাক্যটা ভার্বটা লিখবো, আমাদের যদি এখানে একটা ভার্ব দেওয়া হয়, সাপোজ হেল্প দেওয়া হলো সাপোজ, তাহলে আমি কি লিখবো, হেল্প লিখবো। কারণ বলা হচ্ছে ইউ উইল গো দেয়ার, তুমি সেখানে যেতে পারবা শুধুমাত্র যদি আমি তোমাকে সাহায্য করি। আপনি যদি অর্থ দিয়েও মিলান তাও দেখবেন এটাই হবে। তাহলে আমরা আই এর পরে V1 দিয়ে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট করা হয়, অর্থাৎ সাবজেক্টের পরে পারবে প্রেজেন্ট ফর্ম দিয়ে। তাহলে এই ছিল আমাদের প্রোভাইড, অর্থাৎ ইফের সাথে এটার পার্থক্যটাও বললাম, অর্থগত পার্থক্যটাও বললাম, আর ব্যবহারগত পার্থক্যটাও বললাম। আপনারা আরও প্র্যাকটিস করবেন, বই থেকে ইনশাল্লাহ পাবেন। আমরা চলে যাব সি নাম্বারে, অর্থাৎ আজকে আমাদের আলোচনা চলতেছে কিছু কনজাংশন বেস ব্যবহার। সি নাম্বার আমরা দেখব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর ব্যবহার। এই দুইটাও একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং এদের অর্থ কি, দুইটা অর্থ একই, দুইটা অর্থ হচ্ছে এমনভাবে যদি, অর্থাৎ এরকম একটা অর্থ দাঁড়ায়। এক্ষেত্রে দুইটা নিয়ম ফলো করতে হবে, যে ব্যাপারটা এরকম যে মনে করেন এখানে অ্যাজ ইফ আছে, তো অ্যাজ দো হতে পারে, দুটো একই অর্থ। খেয়াল করতে হবে যে আগের বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স বলতে আপনারা বলতে পারেন প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারেন, যান। পরের বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার রিপিট করি, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগের বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে, আর এটা এক নম্বর রুলস, একইভাবে একটা রুলস হচ্ছে যদি আগেরটাই যদি হয়ে যায় পাস্ট ইনডিফিনিট তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দুইটা নিয়ম এখানে ফলো করতে হবে। এটা অ্যাজ ইফও হতে পারে, এখানে অ্যাজ দো হতে পারে, অ্যাজ দো হতে পারে, যেটাই হোক, অর্থাৎ যেটাই হোক না কেন একই রুলস। অর্থাৎ আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট, আগেরটা পাস্ট ইনডিফিনিট পরেরটা পাস্ট পারফেক্ট। আবার দেখেন এখানেও কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ হয়, পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ প্যাসিভ হয়, পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে, পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে, সেটা আপনারা বুঝে নেবেন। আমি জাস্ট টেন্স নামটা লিখলাম কারণ আমি টেন্স নিয়ে প্রথম পর্বে আলোচনা করে আসছি। এবার আমরা এক্সাম্পল দিব, বলা হলো শি pretends as if she dash an actress. She pretends as if she dash an actress. এখন এখানে ভার্ব দিল বি বসাতে হবে, সাপোজ আপনাকে বি দিল বসানোর জন্য। এখন খেয়াল করেন as if আছে, তার আগে যে বাক্যটা আছে সেটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ এই যে দেখেন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আপনি কি করবেন, পরেরটা পাস্ট ইনডিফিনিট করবেন। তাহলে পাস্ট ইনডিফিনিট গঠন কি, সাবজেক্ট উপরে কি বসে, ওয়াজ ওয়্যার, বি থেকে ওয়াজ ওয়্যার হবে। তাহলে আপনি কি দেবেন,
শি ওয়ার অ্যান অ্যাক্ট্রেস। আর অনেকে প্রশ্ন থাকতে পারে তাহলে ওয়াজ কেন হলো না, ওয়ার কেন হলো? এক্ষেত্রে মনে রাখতে হবে এই রুলসটার ক্ষেত্রে অর্থাৎ অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে কখনোই 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 ওয়াজ হবে না। অর্থাৎ প্রয়োজনে ওয়ার নিতে হবে, কিন্তু এই রুলসটার ক্ষেত্রে কখনোই আমরা ওয়াজ ব্যবহার করব না, ওয়াজ ব্যবহার করবো না। যেমন এখানে দেখেন শি এর পরে কিন্তু ওয়াজ হয় সাধারণত, আমরা বলি শি ওয়াজ, তাই না? আমরা বলি শি ওয়াজ এ গুড গার্ল এরকম বলি, অথবা আমরা বলি হি ওয়াজ। কিন্তু এই রুলসটার ক্ষেত্রে আপনারা ওয়াজ ওয়ারের জায়গায় ওয়ার নেবেন, কখনোই ওয়াজ নেবেন না। লিখে দিচ্ছি, কখনোই ওয়াজ নেবেন না। এখন এটা এরকম হতে পারতো, এই রিপ্রেজেন্ট অর্থ হচ্ছে ভাব দেখানো, অর্থ হচ্ছে এরকম যে সে এমন ভাব দেখায় যেন সে একজন অ্যাক্ট্রেস ছিল, এরকম অর্থ হলো। আবার দেখেন এটাও হতে পারে এরকম যে এটা পাস্ট হয়ে যেতে পারে, অর্থাৎ এটা হতে পারে শি প্রিটেন্ডেড as if she dash an actress। আবার এখানে বি বসাতে বললো ফর এক্সাম্পল। এখন এখানে দেখেন অ্যাজ ইফ আছে, এবার আগেরটা কি, এবার আগেরটা এই যে পাস্ট ইনডিফিনিট, তাহলে আপনার কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্টের উপরে কি বসে, হ্যাড বসে। খেয়াল করুন, পাস্ট পারফেক্টের সাবজেক্টের উপরে কি বসে, হ্যাড বসে। হ্যাডের উপরে কি বসে, ভার্বের থার্ড ফর্ম, তাহলে বি থার্ড ফর্ম কি, বিন। তাহলে শি হ্যাড বিন অ্যান অ্যাক্ট্রেস। তাহলে আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন, এবং এটা আগে পরে হতে পারে, এটা আগে আসতে পারে, এটা পরে যেতে পারে, সমস্যা নেই। তবে বেসিক জিনিসটা এটাই, অর্থ হবে সে যে এমন ভাব দেখাইছিল, অর্থাৎ এটা অতীত হয়ে যাবে, সে এমন ভাব দেখিয়েছিল যেন সে অ্যাক্ট্রেস ছিল, এরকম। যদিও অর্থগত পার্থক্যটা মানে কাছাকাছি খুব একটা নাই, তারপরও রুলসটা মনে রাখতে হবে। এই ছিল আজকের আয়োজন, তবে শেষ করতে পারলাম না, দুঃখিত। অর্থাৎ আমি চাইছিলাম যে আজকে লাস্ট পার্ট শেষ করে দিব, প্রথমে যদিও বলে আসছিলাম যে এটাই শেষ পার্ট, কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বাকি রয়ে গেল। তো আমরা দেখি আর একটা পর্ব করতে পারি কিনা রাইট ফ্রম ভার্বসের উপর। আশা করা যায় যে ওই পর্বটাতে আমরা শেষ করতে পারবো আশা করি। তো শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ শেষ করতে পারলাম না। আপনাদের পরবর্তী পর্বটা দেখার আমন্ত্রণ রইল।